আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেই অধ্যায়টি হচ্ছে অর্থের সময় মূল্য। এখানে একটা সূত্র, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আসলে ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? সূত্রটি হচ্ছে FD সমান VD ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। আসলে ভবিষ্যৎ মূল্যটা কি সেটা আমাদেরকে জানার বিষয়। ধরেন আমার কাছে আজকে 100 টাকা আছে। এই 100 টাকা আমি যদি 1 বছরের জন্য একটা ব্যাংকে জমা রাখি, 1 বছর পর ব্যাংক আমাকে কত টাকা দিবে? আমার জমায়ে 100 টাকা এবং এর বিনিময়ে একটা আমি কি পাবো? সুদ পাবো, নির্দিষ্ট হারে একটা সুদ পাবো। আসল এবং সুদ সহ আমাকে 1 বছর পর এই 100 টাকার বিনিময়ে কত টাকা দিবে? যে টাকাটা দিবে সেটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। ধরো আমি এখানে সুদের হার ব্যাংক আমাকে 10% সুদ দিবে, তো সেক্ষেত্রে কত টাকা আসবে? আমার আসল ছিল, ঠিকই ছিল কত? 100 টাকা। 100 1 প্লাস সুদের হার হচ্ছে 10%, 10% মানে 0.10, আর n এর মান n হচ্ছে বছর, n হচ্ছে বছর। তো কত বছরের জন্য আমি রাখলাম? 1 বছরের জন্য। এখন আমাকে কত টাকা দিবে? তো আমরা একটু ক্যালকুলেশন করি। 100, আমরা এখন কি করব? একটা ক্যালকুলেটর নিব, সেখানে নিয়ে 1 প্লাস 0.10, এটা আমরা কি করব? টাইপ করব 1 প্লাস 0.10, আমাদের বের হলো 1.1, তার উপরে আছে 1, ঠিক আবার 100। এখন কি করব? ঠিক এই মানের উপর ডেল্টা দিয়ে 1 দিব। ঠিক মান আবার এটাই বেরোয়, অর্থাৎ 1 দিয়ে আমরা যদি করি, ঠিক এখানে যেটা আছে এটা, অর্থাৎ 1.1। এখন কি করব? এই দুটোটা গুণ, তাহলে হয় 110 টাকা। দেখো 1 বছর পর কিন্তু আমি 100 টাকা যে ভবিষ্যৎ মূল্য 110 টাকা। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমার আসল ছিল কত টাকা? 100 টাকা। 1 বছর পর পাবো 100 টাকার সাথে 10 টাকা। তার মানে এই 10 টাকাটা হচ্ছে কি? সুদ। এই 10 টাকাটা হচ্ছে কি? সুদ। তার মানে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 110 টাকা। এর অর্থ কি? তার মানে ভবিষ্যৎ মূল্য সময়টা কি? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সুদের হারে সুদ এবং আসলে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি? ভবিষ্যৎ মূল্য। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু আরো বের করতে পারি, n এর মান বের করতে পারি, i এর মান বের করতে পারি, টিভির মানও বের করতে পারি যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে। তাহলে একটা সূত্রের মাধ্যমে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা বাইর করা যাবে। এখন তো আমরা এটা দেয়া ছিল তাই বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য বের করছি। আচ্ছা দেখি এই ধরনের অঙ্ক একটা আমরা করিয়ে দেখি। প্রিয় শিক্ষার্থী, একটা প্রশ্ন লিখলাম। এখানে এটা এসেছে 2018 সালে, সমন্বিত বোর্ড 2018 সালে সমন্বিত বোর্ডে আসছে এই প্রশ্নটা। এখানে একটু লক্ষ্য করো, এখানে বলছে জনাব আমিনুর সাহেব অবসর ভাতা বাবদ 2 লাখ টাকা ফেরেন। এই একজন ব্যক্তি জনাব আমিনুর সাহেব
অবসর বাবদ, অবসর তো আমরা বুঝি অর্থাৎ চাকরি থেকে রিটায়ার পর 2 লাখ টাকা পেলেন। এখন এই 2 লাখ টাকা দিয়ে সে কি করবে দেখো তো, উক্ত টাকা মানে 2 লাখ টাকা, উক্ত টাকা তিনি 5 বছরের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখবেন। বলতো এই 2 লাখ টাকা 5 বছরের জন্য একবারে পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখবেন। পদ্মা ব্যাংক তাকে 3,70,000 টাকা দেওয়ার প্রস্তাব করে। দেখছো, 2 লাখ টাকা পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখলে 5 বছর পর দিবে কত টাকা? 3,70,000 টাকা। এই 3,70,000 টাকা এটার নাম কি হতে পারে? 2 লাখ টাকা আমরা বুঝলাম বর্তমান মূল্য। 5 বছর পর তাকে ওই 2 লাখ টাকার বিনিময়ে 3,70,000 টাকা দেবে। এই থেকে কি বোঝা যায়? 3,70,000 টাকার নাম কি? এটার নাম হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তার মানে এখন দেখো 2 লাখ টাকা বর্তমান মূল্য, পাইলাম 3,70,000 টাকা ভবিষ্যৎ মূল্য, সময় 5 বছর। এখানে আরেকটা জিনিস আমরা জানি না, সেটা সুদের হার কত ছিল সেটা জানি না। হয়তো আমাদের প্রশ্নে বলবে যে তাহলে সুদের হার কত? আমরা জানি কি বর্তমান মূল্য পেলাম, ভবিষ্যৎ মূল্য পেলাম, এন পেলাম, সুদের হারটা জানা নেই। এই দুটার মধ্যে সুদের হারটা জানা নাই। হয়তো আমাদের প্রশ্নে বলবে যে সুদের হার কত, সেটা মাথায় রাখবা। আচ্ছা, এরপর আমাদের নিচে কি বলছে? অন্যদিকে রূপসা ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে আরেকটা ব্যাংকের নাম। আগের নম্বর ছিল পদ্মা ব্যাংক লিমিটেড, এখন হচ্ছে রূপসা ব্যাংক লিমিটেড। এখানে কি বলছে দেখো একটু। রূপসা ব্যাংক লিমিটেড 8 বছরের জন্য জমা রাখলে, রূপসা ব্যাংক লিমিটেডে 8 বছরের জন্য, সময় 8 বছর, 8 বছরের জন্য জমা রাখলে, কি জমা রাখলে? ওই তার রিটায়ারমেন্টের যে 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকা যদি এখানে জমা রাখে, যে রূপসা ব্যাংক লিমিটেডে 8 বছরের জন্য জমা রাখলে, ধরো রাখলে কি হবে দেখি। রূপসা ব্যাংক লিমিটেড তাকে 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করে। দেখো ওই 2 লাখ টাকা যদি এখন রূপসা ব্যাংক লিমিটেডে 8 বছরের জন্য জমা রাখলে, এই রূপসা ব্যাংক লিমিটেড তাকে 8 বছর পর দিবে কত টাকা? 5 লক্ষ টাকা। তার মানে 8 বছর পর দিবে তাকে 5 লক্ষ টাকা। যদি আমরা রূপসা ব্যাংক লিমিটেডে রাখি বা ইনি যদি রাখেন, 8 বছর পর কিন্তু দিবে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা তো বিশাল, কিন্তু সময়ও বেশি, 8 বছর পর। আর ওইখানে বলছিল 2 লাখ টাকা পদ্মা ব্যাংকে রাখলে দিবে 3,70,000 টাকা। ওইখানে ছিল সময় কম, 5 বছর ছিল, টাকার ফিগার রকম, সেই অনুসারে। এখন এখানে কি বলে দেখো, গ নাম্বারে উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার কত? দেখছো আমরা যেটা পড়তে পড়তে বলেছিলাম, উদ্দীপকের আলোকে মানে এইটার আলোকে পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার কত? কারণ পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার একটু আগে আমরা যে বলছিলাম পদ্মা ব্যাংক লিমিটেড কোথায় কোথায়, এই যে পেলাম 5 বছরের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখলে, কত বছরের জন্য? 5 বছরের জন্য এই 2 লাখ টাকা পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখলে তাকে 3,70,000 টাকা দিবেন। তাহলে এখানে 3টা কথা পাইলাম, শুধু সুদের হার কথাটা নাই। তো সুদের হার কিভাবে বের করব? ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্রটা আমরা প্রয়োগ করতাম, সেই ভবিষ্যৎ মূল্যের নির্ণয়ের সূত্রটা লিখব এবং যার যার টাকা যথাযথ স্থানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সুদের হারটা কি বের হয়ে যাবে। তাহলে আমরা করা শুরু করি। আচ্ছা, আমরা তো এটা করবো, আমাদের যেহেতু হোয়াইট বোর্ডটা আসলে প্রশ্ন লিখলে উত্তর লেখার জায়গা থাকে না, যেহেতু প্রশ্নগুলো বড়,
সেজন্য আমরা এটা অবশ্যই সুদের হার বের করবো। গ নাম্বারে সুদের হার বের করতে বলছে, সুদের হার বের করবো। তো যেহেতু প্রশ্নটা আমি একটু মুছে ফেলবো, সেই জন্য গ নাম্বারের প্রশ্নটা একটু পড়ে নিই, যাতে আমরা পরে বুঝতে পারি। তো এটা তো সুদের হার বের করলে হয়ে যাবে, সমস্যা নাই। ঘ নাম্বারে কি বলছে, জনাব আমিনুল সাহেব সুদের হারের ভিত্তিতে, এই ব্যক্তি কিসের ভিত্তিতে, সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন। আর দেখো এই যে জনাব আমিনুল সাহেব সুদের হারের ভিত্তিতে, কিসের হারের ভিত্তিতে, সুদের হারের ভিত্তিতে, সুদের হারের ভিত্তিতে। তার মানে আমরা একটু যে গ নাম্বারে বলছে সুদের হার ভিত্তিতে, এখানেও যেরকম সুদের হার দেওয়ার নাই, ঠিক, অর্থাৎ পদ্মা ব্যাংকে যেরকম সুদের হার দেওয়া নাই, তারপরে রূপসা ব্যাংক লিমিটেডেরও কি নাই, সুদের হার দেওয়া নাই। এই জন্য এই গ নাম্বারে একটা গরু বা একটা ঘোড়া, এই এখানেও সুদের হার বের করতে হবে, যেহেতু সুদের হারের ভিত্তিতে মানে দোনোটার সুদ বের করতে হবে। তো অলরেডি আমাদের গ নাম্বারে একটা কথা বলে দিয়েছে যে সুদ কত, তাহলে সেটা বের করলে একটা অলরেডি বের হয়ে গেছে, আরেকটার বের করব, সেটা কার, রূপসা ব্যাংক লিমিটেডের গ নাম্বারে বের করব। তাহলে দেখুন গ গ দোনোটাতে কিন্তু সুদের হার বের করতে বলছে। প্রথমটাতে গ নাম্বারে বলছে পদ্মা ব্যাংকের গোড়ার গতে বলছে বা গড়ের গতে বলছে কি, সুদের হার। এখন প্রশ্ন হচ্ছে এই যে শেষটা, হ্যাঁ, এই গ নাম্বারে সুদের হারের ভিত্তিতে যে বলছে দোনোটার সুদ, যেহেতু আমরা বলবো গ নাম্বার থেকে পাইলাম গরুর গ থেকে, এখানেও সুদের হার বের করবো। তাহলে দুইটাই সুদের হার বের করার পর আমাকে একটা কি দিতে হবে, সিদ্ধান্ত দিতেই হবে। যেহেতু আমাদেরকে এখানে সিদ্ধান্ত মানে আমরা জানি এই অধ্যায়ে বেশিরভাগ সিদ্ধান্তমূলক কথা বলতে হবে, সিদ্ধান্তমূলক আমাদেরকে কি মন্তব্যটা দিতে হবে, অর্থাৎ যে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন। আপনি কি জানেন, ব্যাংকে যদি আপনার কাছে যদি টাকা থাকে, যে আপনার কাছে ধরো 10,000 টাকা আছে বা 1 লাখ টাকা আছে, আপনি এখন পার্শ্ববর্তী দুইটা ব্যাংক আছে, হ্যাঁ, ধরো একটা ব্যাংক হচ্ছে রূপসা ব্যাংক, একটা হচ্ছে পদ্মা ব্যাংক। এখন আপনি আপনার টাকাগুলো যদি জমা রাখেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, ইচ্ছা আপনার অনুযায়ী আপনি কত বছরের জন্য জমা রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ধরেন আপনি আপনার 1 লাখ টাকা রূপসা ব্যাংকে রাখবেন নাকি পদ্মা ব্যাংকে রাখবেন, উভয়ই ব্যাংকে গেলেন, আপনি ব্যাংক কর্মকর্তার সাথে কথা বললেন যে আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি ধরো 5 বছরের জন্য টাকাটা জমা রাখতে চাই, এই 1 লাখ টাকা আমি রাখবো, আমাকে কত % সুদ দিবেন। এখন হয়তো পদ্মা ব্যাংক বলবো 5% সুদ দিব। যাক, এটা জানার পর আপনি বলতেন আচ্ছা ঠিক আছে, আমি পরের দিনে আসবো, আপাতত আজকের জন্য যাই, আমি সিদ্ধান্ত নিব, একদিন রাতের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কালকে আসবো, আসলে ডাকবো, আর না হলে আসবো না। আচ্ছা, এই বলে চলে গেলেন। এখন এরপরে যেহেতু পদ্মা ব্যাংক গেল এবং রূপসা ব্যাংকে গেলেন, সেখানেও সেম ব্যাংক কর্মকর্তার সাথে জিজ্ঞেস করলেন যে আমি তো 1 লাখ টাকা জমা রাখবো, আপনি আমাকে কত % সুদ দেবেন। সে বললো যে, রূপসা ব্যাংক বললো যে, কর্মকর্তা বললো যে 7% সুদ দিব। এখন তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে বা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওখানে জমা রাখলে 5% সুদ দিবে, আর এই ব্যাংকে জমা রাখলে, রূপসা ব্যাংকে জমা রাখলে 7%, পদ্মা ব্যাংকে 5%, রূপসা ব্যাংকে 7%। তাহলে আমি যদি জমা রাখি 7% সুদ দিলে ওইখানে কিন্তু বেশি সুদ পাবো। তার মানে এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে যেই ব্যাংক সুদ বেশি দিবে সেই ব্যাংকে টাকা জমা রাখা আপনার জন্য কি হবে, সবচেয়ে বেশি উপযোগী হবে। সেম টাকা সেম বছর, ওইখানে 7% পাচ্ছে, ওইখানে 5% পাচ্ছে, অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে 2% বেশি পাচ্ছেন, মানে 2 টাকা, 2 টাকা করে বেশি পাচ্ছেন। এবার 1 লাখ টাকা কত টাকা বেশি পাবেন এটা তো আপনি হিসাব করতে পারবেন। হ্যাঁ, তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার জন্য রূপসা ব্যাংকে ভালো হবে, ধরে নিলাম আর কি, যে 7% যেহেতু দিবে। এই জন্য এখানেও আসলে আমরা দুটোটা কি করব, সুদ বাইর করব।
সুদের হার বের করব, সুদের হার বের করব, বের করে দেখব কোন ব্যাংক, অর্থাৎ পদ্মা ব্যাংক নাকি রূপসা ব্যাংক সুদের হার বেশি। যেখানে সুদের হার বেশি সেই ব্যাংকে কি করবেন, এই যে জনাব আমিনুল সাহেব কি করবেন, টাকাটা জমা রাখবেন। সেই কথাটা আমরা সুদের হার গ নাম্বারে বের করবো, দুটোটা বের করে যেখানে সুদের হার বেশি সেটাই বলবো যে জনাব আমিনুল সাহেব সুদের হারের ভিত্তিতে অমুক ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবে। অমুক ব্যাংক বলতে যে ব্যাংকের সুদের হার বেশি, এটাই হচ্ছে মূলত কথা। এখন আমরা জাস্ট সূত্রের মাধ্যমে অঙ্কটা বের করব। প্রথমে এটা বের করবো, তারপরে এটা বের করবো। এখন আমি এটা কি করবো, পরিষ্কার করে ফেলবো, মুছে ফেলবো। এখন আমরা ঘ নাম্বারের আনসারটা সম্পূর্ণ করবো যে পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার নির্ণয়। আমাদের সুদের হার নির্ণয় করতে কিন্তু আমরা লিখে দেবো পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার নির্ণয়। যেহেতু সুদের হার নির্ণয় করতে বলছে, তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সূত্র কিন্তু এরোটাই যে আমরা জানি এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সূত্র। এখানে আমাদের বের করতে হবে এই যে সুদের হারের মান, হ্যাঁ, এটা বের করতে হবে। তো এখন যেহেতু প্রশ্নের মধ্যে ফিউচার ভ্যালু আছে, ভবিষ্যৎ মূল্য আছে, বর্তমান মূল্য আছে, এন এর মানও আছে, শুধু আয়ের মানটা নাই। আয়ের মানটা আমরা এখন বের করব। তো আমরা মানগুলো লিখে ফেলি। এখানে 3,70,000 টাকা দিবেন বলছে, পদ্মা ব্যাংক লিমিটেড তাকে 3,70,000 টাকা দেবে। তাহলে এখানে হবে 3,70,000, 3,70,000 ভবিষ্যৎ মূল্য হচ্ছে কত, 2 লাখ টাকা। 2 লাখ টাকা 1 প্লাস সুদের মান জানা নাই, সেই জন্য আমরা এটা লিখতে পারতেছি না। এন এর মান জানা আছে, এন এর মান বলছে কত বছর, এখানে 5 বছর। তাহলে এখানে 5। একটু দেখো, ভবিষ্যৎ মূল্য 3,70,000 টাকা দিকে বলছে, 3,70,000 টাকা। বর্তমান মূল্য অর্থাৎ জমা রাখেন 2 লাখ টাকা, তাহলে এটা হচ্ছে বর্তমান মূল্য। সুদের হার আমাদের জানা নাই, তাই সুদের হার যেভাবে আছে, এন এর মান 5 বছর। এখন আমরা এটা কি করব, এখানে দেখো 1 প্লাস আই, এটা যে যোগ করে এটা দিয়ে পাওয়ার দিয়ে মান বের করবো, এটা করা যাচ্ছে না, কারণ এখানে আয়ের মানটা নাই। তাহলে এইটা কাজ হবে না, কাজ হবে এই দুইটা। এখন আমরা যদি একটা জিনিস, আচ্ছা এক লাইন আমি বেশি লিখি বুঝার সুবিধার্থে, আমরা কি করব, এই পাশে পুরোটা এদিকে নিয়ে আসবো, এদিকে ফিগারটা এদিকে নিয়ে আসবো। তাহলে এই পুরো কথাটা এখানে লিখে ফেলি, 2 লাখ 1 প্লাস আই 3,70,000। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই পাশের গুলো টাকা, এই যে সমান চিহ্নের এই পাশের টাকাগুলো এই পাশে নিয়ে আসবো, এই পাশের টাকাগুলো অর্থাৎ যে ডানের টাকাগুলো বামে, বামের টাকাগুলো ডানে, কোনো চিহ্নের পরিবর্তন করি নেই। আচ্ছা যাও, এখন আমরা কি করবো, এখানে একটা লিখতে ভুলে গেলাম। এখন এখানে দেখো, এই যে 2 লাখ টাকা এখানে কিসে আছে, সম্পর্কে গুণে আছে। তাহলে এটা যদি এই যে সমান চিহ্নের এদিক থেকে সম্পর্কে গুণে আছে 2 লাখ টাকা, গুণে যদি থাকে এটা সমান চিহ্নের অপোজিট সাইড, অর্থাৎ ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে এই 2 লাখ টাকা গুণে আছে, এর নিচে দিয়ে কি লিখবো, যায় ভাগ লিখবো, আর বাকি ফিগারটা এইভাবে এখানে থেকে যাবে। তাহলে আমরা লিখি বা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন সমান সমান 3,70,000, এখানে 2 লাখ টাকা দিয়ে ভাগ করব। আচ্ছা এগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা এখন আমরা কি করব, এখানে তো কোনো কাজ করতে পারতেছি না, এখানে যাচ্ছে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা ভাগ করে ফেলবো। বা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন সমান সমান, ভাগ করলে কত পাই দেখি, 3,70,000 কে 2 লাখ দিয়ে ভাগ
তাহলে আমরা পাচ্ছি 1.85 1.85 পাচ্ছে। 3,70,000 কে 2 লাখ দিয়ে ভাগ দিলে 1.85 পাচ্ছে। এখন আমরা কি করব, এখানে আছে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, এখানে আছে 1.85। আচ্ছা এখন আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এখানে অনেক ভাবে বের করা যায়, লগ্নিয় আনসারটা বের করা যায়। n যেহেতু আছে n, এখানে তো n এর মান একটু ভুল হয়েছে আমার, এই যে জাস্ট এই 5টা এখানে n এর জায়গায় দিই, n এর মান তো ঠিকই আছে, আমি হয়তো দিতে ভুলে গেলাম। n এর মান হচ্ছে কত, 5 বছর। তাহলে n এর মান হচ্ছে কত বছর, 5 বছর। এখন আমরা লগ নিয়ে করতে পারি অঙ্কটা, তো লগ ছাড়া করতে পারি, তো আজকে দেখাবো লগ ছাড়া। তাহলে এখানে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে কত, 5 সমান সমান 1.85। মনে মনে ভাববো যে এখানে কিছু নাই, মানে পাওয়ার কত আছে, 1 আছে। এই সমস্যা মার্কারে 1 আছে, মনে মনে কিছু নাই মানে কি 1 আছে, এটা ধরে নিব যে 1.85। এখন আমরা কি করব, এই যে 5টা আছে না, এটা এদিকে নিয়ে যাব। কোন দিকে, এই 5টা ডান দিকে নিয়ে যাব, সমান চিহ্নের এদিকে নিয়ে যাব। আমরা লিখতে পারি বা শুধু 1 প্লাস i সমান সমান 1.85। এই যে এক আছে, একটা উপরে লিখব, একের নিচে এই যে এখানে 5 ছিল না, এই 5টা নিচে চলে যাবে, অর্থাৎ যে 1.85 পাওয়ার 1/5, মানে এই যে এক আছে না, একের নিচে এইদিকে 5টা নিচে, অর্থাৎ ভাগাকারে লিখব। তো এত পর্যন্ত তো লেখা যায়। এখন একটু খেয়াল করে, এখানে কি আছে, 1 প্লাস i সমান সমান 1.85, এই পাওয়ার কি 1/5। এখন আমি উপরে লিখতেছি, তোমরা নিচে থেকে লিখে পর উপরে লিখবা, উপর থেকে লিখবা। এই লাইনের পর আমরা এই লাইন লিখব। দেখো যে n কি ছিল, 1 প্লাস i সমান সমান, আমরা কি করব, ক্যালকুলেটরে 1 কে 5 দ্বারা ভাগ করব, ভাগ করলে একটা মান আসবে, ওই মানটা এটার পাওয়ার হিসেবে রাখবো। তার মানে আগে আমরা কি করব, ক্যালকুলেটরে 1/5 সমান সমান পয়েন্ট, এটা রাখতেছে, আমি লিখে দিই পুরোটা 1.85 ভাগ করার কারণে আমাদের মান আসতেছে 0.2। এখন কি করব, ভাগ 1 প্লাস i সমান সমান এটার উপর পাওয়ার ট্যাগ করব, যে 1.85 ডেল্টা 0.2, আমাদের মানটা আসলো 1.130926 সামথিং আরো আসলো, এটা লেখা দরকার নেই বেশি। আচ্ছা যাও, এতটুকু পর্যন্ত লিখলাম যে 1.130926। ক্যালকুলেটর তোমাদের ঠিক আসবে, এখানে তো লেখাটা বোঝা যাচ্ছে না, তো ট্যাগ করলে ঠিকই তোমাদের বের হবে। আচ্ছা দাও, এখন এখানে দেখো, আমরা নিশ্চয়ই কার মান বের করব, i এর মান। তো i এর মান এখানে দেখো, i টা আমরা লিখে দিব, i সমান সমান এইভাবে যেটা আছে ওইভাবে লিখে বলবো, আবার পুনরায় 1300926
এই যে এখানে এক আছে, এক 1 প্লাস আই, আমরা আই তো লিখলাম সমান সমান এটা লিখলাম, এই 1টা এদিকে যোগ আকারে আছে, এদিকে জানি কি হবে, বিয়োগ আকার হয়ে যাবে। তাহলে সুতরাং আই সমান কি দাঁড়ায়, এক বিয়োগ করলে 1.1300926 থেকে এক বিয়োগ করলে আর এইগুলাই থাকে, অর্থাৎ 0.1300926, এটা হচ্ছে আই এর মান। এখন আমরা যদি এটা পার্সেন্ট আকারে নিতে যাই তাহলে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের 13.09%, দেখো বের হয়ে গেছে মান। তার মানে এই যে পদ্মা ব্যাংক এর সুদের হার হচ্ছে 13.09%। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এখন আমরা আসি কার বের করব, ঘ নাম্বার। এটা এখন ঘ নাম্বার, এটা গুণ ঘ, এটা গোড়ার ঘ নাকি, গোড়ার ঘ। এখন এখানে পদ্মা না বলে কি বলবো, রূপসা ব্যাংক। রূপসা ব্যাংক লিমিটেডের সুদের হার নির্ণয় করা। তো এখানেও সেম আগের মতো এই যে সূত্র এটাই, একটু আগে আমরা যে যেভাবে বের করছি ঠিক এভাবে, কোনো ব্যতিক্রম নেই। একটু দেখো সুন্দর, জাস্ট এখানে রূপসা ব্যাংক দিবে বলছে কত টাকা, 8 বছর পর রূপসা ব্যাংক লিমিটেড 8 বছরের জন্য জমা রাখলে রূপসা ব্যাংক লিমিটেড তাকে 5 লক্ষ টাকা দিবে। এটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। তাহলে এই এফডি সমান আমরা লিখব কি 5 লক্ষ টাকা। পিবিসি কত, ঠিক আমরা জানি 2 লাখ টাকা আগের মতোই। তার তো রিটায়ারের পর কত পাবে, 2 লাখ টাকা পাবে বলছে। 1 প্লাস আই এর মান জানি না, এন এর মান বলছে এখানে কত, 8 বছর। তো আমরা আবার আগের মতো এই কাজটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2 লাখ 1 প্লাস, আমি একবারে পূর্ণাঙ্গ লিখতেছি যাতে অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে এটা বুঝে না, এই ওদিক থেকে এইভাবে ওদিক থেকে সেভাবে কেমনে যে কেমনে এলো এটা বুঝতে পারে না। তো যারা জানে না তাদের জন্য, আর তোমরা চাইলে এত বড় করার দরকার নেই, ছোট করে করে ফেলতে পারো। আচ্ছা, আমি জাস্ট বোঝার জন্য দিলাম আর কি। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি যে এখানে এইটার কাজ হবে না, এই 2 লাখ টাকা এদিকে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, যেহেতু গুণে আছে। তাহলে আমরা কি করব, 1 প্লাস আই রেখে দিব, 5 লক্ষ টাকাকে এই যে বাই হরে মান একটু পর দেখি কি করি, ক্লাস করতেছি তো। হ্যাঁ, তার মানে এখানে 5 লাখ টাকা কি 2 লাখ টাকা দিয়ে কি ভাগ করব। তো ভাগ করলে আমাদের কত আসে, অবশ্যই আমরা দেখি আমাদের আরো সহজ হয়ে যায়, 0 0 বাদ 0 0, শুধু 5 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে সেটাই হয়ে যাবে। অর্থাৎ আমি চাচ্ছি যে তুমি ভাগ এত 5 লাখ টাকা ক্যালকুলেটর উঠানো লাগবে না, 2 লাখ টাকা উঠানো লাগবে না, ধরে নাও এগুলো নাই, শুধু 5 কে 2 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে। 5 ভাগ 2 আড়াই, 2.5। অর্থাৎ 5 লাখকে যদি 2 লাখ দিয়ে ভাগ করো এই মান এটাই ঠিকই বের হবে, আবার 5 কে যদি 2 দিয়ে ভাগ করো সেটাই বের হবে, একইটাই। হ্যাঁ, 2.5, হ্যাঁ 2.5 এটা বের হলো। তো আমরা লিখতে পারি, বাবা দেওয়া যায় অথবা এইভাবে এই চিহ্নটা দেওয়া যায়, 1 প্লাস আই সমান সমান, এই জানি এটার কিছু না, মানে পরে কি আছে, একটা এক আছে, তো তাকে আমরা যদি এভাবে লিখি 1, 8টার দিকে নিচে চলে যাবে। তো উপর লাইনে লিখি, তাহলে আমাদের এর পরবর্তী লাইন হচ্ছে এখানে লিখতেছি, আচ্ছা দাও, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 1 প্লাস আই
1 প্লাস আই সমান সমান মানটা কত আসতেছে 2.50 উপরে কত আসতেছে 1 কে আমরা যখন 8 দিয়ে ভাগ করব 1 কে 8 দিয়ে ভাগ করলে এখানে মান আসবে কত 0.125 আচ্ছা যাক এখন 1 প্লাস আই পাওয়ার করি আমরা 2.5 এর উপরে যদি 0.125 টাইপ করি আমাদের মান বের হয় 1.12135 সামথিং আসে সমস্যা নাই তাহলে কি বের হচ্ছে এটা মান 1.12135 এখন আমরা কি করব আই এর মান রেখে দিব এটাও লিখব 1.12135 এই যে এখানে এক একটা আছে একটা এই দিকে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে আগের মতো তোমরা আগের অঙ্কটা যদি ভালো করে বুঝো তাহলে এটা বুঝার বিষয় হয় না তার মানে আই এর মান বের হবে যেহেতু এখান থেকে চলে গেলে পয়েন্ট থেকে 12135 তো যেহেতু এটা এত বের হলে 100 দিয়ে গুণ করলে আমরা জানি পার্সেন্টেজে নিতে হলে তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে তাহলে বের হলো তো 12.13%। আচ্ছা অর্থাৎ তাহলে এখানে সুদের হার বের হচ্ছে 12.13% বা 14% হয় একটু 5 থেকে 1 নেওয়া হয় এখানে কেউ এভাবে লিখতে পারো 1.14% কারণ 3 পরে 5 থাকলে 1 কাউন্ট করতে পারো তো যোগ হবে 5 6 7 8 9 পর্যন্ত থাকে তাহলে এখানে বের হচ্ছে 12.13%। তার মানে রূপসা ব্যাংক তোমাকে 12.13% কি দিবে সুদ দিবে তাহলে পদ্মা ব্যাংক কত দিল তোমাকে নিশ্চয় পদ্মা ব্যাংকে 13 তার মানে আচ্ছা আমরা একটা কমেন্ট লিখি আমরা এভাবে লিখব যে পদ্মা ব্যাংকের সুদের হার পদ্মা ব্যাংকের সুদের হার হচ্ছে কত 13.09%। আর এখন কি রূপসা ব্যাংকের সুদের হার 12 কত পার্সেন্ট 13%। এখন বলো তো কোন ব্যাংকের সুদের হার বেশি নিশ্চয় পদ্মা ব্যাংকের সুদের হার বেশি তাহলে প্রশ্ন ছিল কোন ব্যাংকে জমা রাখলে ভালো হবে হ্যাঁ প্রশ্নটা কি ছিল যে জনাব আমির হোসেন সুদের হারের দিক থেকে কোন ব্যাংকে জমা রাখলে বেশি লাভবান হবে তার মানে কোন ব্যাংকে রাখবো বলো তো আমরা লিখে দেব এখন যে জনাব আমিরুল সাহেব পদ্মা ব্যাংকে জমা রাখলে বেশি লাভবান হবে উত্তরটা হচ্ছে এটা অর্থাৎ আমাদের অঙ্ক করতে কিন্তু পরোক্ষভাবে বলা হয়েছে কিন্তু প্রত্যেকে সরাসরি বলা নেই যে এটা সুদের হার বের করো তবে হ্যাঁ এখানে বলে দিছে সরি আমার এই ভুল এখানে বলে যে সুদের হারের ভিত্তিতে তাহলে আমাদের একটা কথা রাখতে হবে সুদের হারের ভিত্তিতে কিন্তু সুদের হার তো বেশি কোনটাতে পদ্মা ব্যাংকে তার মানে পদ্মা ব্যাংকেই কি করা উচিত জমা রাখলে বেশি লাভবান হবেন আমি বুঝি আজকে ছিল এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের অঙ্ক নিয়ে আরো আলোচনা করব বিভিন্ন রকমের অঙ্ক করাবো